ওমানে গাড়িতে প্রবাসী 4 ভাইয়ের রহস্যজনক মৃত্যু। কারণ জানতে পুলিশি তদন্ত চলছে, জানিয়েছে দূতাবাস। নিহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা। জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার সহ 5 দফা দাবি। 48 ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের, ক্লাস পরীক্ষা স্বাভাবিক। নাটোরে চলন মিলের নিচু এলাকা ডুবে 300 হেক্টর জমির বোরো ধান নষ্ট। শ্রমিক সংকটে জমিতেই পড়ে আছে পাকা ধান, বিপাকে কৃষক। এই গাছালা ধান লিয়ে যাওয়ার থোয়া লাগিচ্ছে, মেশিন নাই, তারপরে ধরেন কামলা নাই। লোক জায়গা জায়গা কাজে গেছে, লোক পাওয়া যায়নি। 7 বিঘা জমি কাটাই হয়নি, লোকই পায়নি, লিজে কাটছে। জীবনের ঝুঁকি নিয়েই কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পারাপার। 1.5 বছরে 89টি দুর্ঘটনায় নিহত 34 জন। ব্যবহার হচ্ছে না কোটি টাকার ফুটওভার ব্রিজ। বাজারের মাঝখান দিয়ে যে জায়গাটা এটা কাটা, এখান দিয়ে জনসাধারণ চলাফেরা বেশি করে। এগুলো সবগুলো ব্যাকওয়ার্ড সাইড, আর হচ্ছে মানুষের ব্যবহারের পাশে না, একটু দূরে 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 দিছে। কোরবানিকে কেন্দ্র করে খামারে খামারে প্রস্তুত লাখ লাখ পশু। হাট বাজার সহ অনলাইনে বিক্রি শুরু। খাবারের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কা খামারিদের। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন। ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের প্রবাসী 4 ভাইয়ের রহস্যজনক মৃত্যু। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বন্দে রাজারপাড়া এলাকায়। সকালে পার্কিং করা গাড়ির ভেতর থেকে 4 ভাইয়ের মরদেহ উদ্ধার করে ওমান পুলিশ। ওমান প্রবাসী আবু তৈয়ব এবং মাহমুদুর রশিদ মাসুদ জানান, ছোট 2 ভাই শহীদ এবং সিরাজের দেশে ফেরার কথা ছিল, যে কারণে 4 ভাই মিলে বাজার সদাই করতে গাড়িতে করে বের হয়। ওমানে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে পুলিশি তদন্ত চলছে। এদিকে দেশে থাকা নিহতদের অপর ভাই মোহাম্মদ এনাম জানিয়েছেন, 4 ভাইয়ের মধ্যে রাশেদ এবং শাহেদ বিবাহিত। ছোট 2 ভাই সিরাজ এবং শহীদ এবার দেশে ফিরে বিয়ে করার কথা ছিল, এই কারণেই শপিংয়ে বের হয় তারা। একসাথে 4 ভাইয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রামের বায়োজিদে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত 11 বছরের শিশু রেশমি আক্তার অবশেষে মারা গেল। 7 দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় থেকে তিনি চলে গেছেন। গত বৃহস্পতিবার রাতে নগরের বায়োজিদের রৌফাবাদ এলাকায় শহীদ মিনার গলিতে হঠাৎ মুহুর্মুহু গুলির শব্দ। 2 সন্ত্রাসী গ্রুপের বিরোধের জেরে রাজু নামের এক যুবককে হত্যার কিলিং মিশনে জনবহুল গলিতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে মুখোশধারীরা। সে সময় মায়ের জন্য পান কিনতে বের হয়ে নির্মম ঘটনার শিকার হয় 4র্থ শ্রেণীর শিক্ষার্থী রেশমি আক্তার। একটি বুলেট রেশমির বাম চোখ বিদ্ধ করে, ভেদ করে মস্তিষ্ক। এরপর তার জ্ঞান ফেরেনি। তার অবস্থা জটিল থাকায় মাথা থেকেই গুলিও বের করা যায়নি। নিহত মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার হত্যা মামলার 7 নম্বর আসামি ছিল এই রাজু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কি বলছেন শিক্ষার্থীরা? রওশন, জাবির 51তম ব্যাচের যে শিক্ষার্থী তাকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে কিন্তু ইতিমধ্যে 2 দিন ধরে কিন্তু উত্তাল ছিল গোটা ক্যাম্পাস। আজকেও কিন্তু 11টার দিকে মানববন্ধন হওয়ার কথা ছিল, কিন্তু সেটি আসলে যারা নেতৃত্ব দিচ্ছেন এই আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে, তারা আসলে আজকের এই যে মানববন্ধন সেটিকে স্থগিত করেছেন। তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, যে যার বিরুদ্ধে অভিযুক্তকে 48 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করা সম্ভব না হয়, তারা
ক্লাস বর্জন সহ বড় ধরনের আন্দোলন নিয়ে আসবেন, বড় ধরনের কর্মসূচি নিয়ে আসবেন। তারা বলছেন এই দায় কখনোই প্রশাসন এড়াতে পারে না। তারা প্রশাসনের ব্যর্থতা এবং আহ, প্রশাসনের ব্যর্থতা এবং দুর্বলতার কারণেই একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। গত এক সপ্তাহ আগেও একজন নারী শিক্ষার্থীকে ফলো করে তাকে পেছন থেকে গোপনে ছবি ওঠানোর মতো ঘটনা ঘটেছিল এবং বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সহ নানা বিষয়গুলো কিন্তু তুলে সামনে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয়টি, প্রশাসনের পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছিল প্রক্টর পক্ষ থেকে, যে এই ঘটনা বা নিরাপত্তার যে বিষয়টি সেটির জন্য প্রক্টোরিয়াল বডি দায়ী নয়। এই বক্তব্যের প্রত্যাহার দাবিতে, এই বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন। তারা বলছেন যে এই ধরনের সিচুয়েশনে এই যে প্রক্টোরিয়াল বডির পক্ষ থেকে যে ধরনের বক্তব্য আসছে সেটি অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। এখানে প্রায় 10,000-এর মতো শিক্ষার্থী রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রথমত বহিরাগত প্রবেশ বন্ধ, পাশাপাশি প্রাচীরগুলো ঠিকঠাক করা এবং প্রবেশ দ্বারগুলোতে যে নিরাপত্তা চৌকি সেগুলোকে আরো বেশি জোরদার করা, এবং শিক্ষার্থীদের যে হলগুলো রয়েছে সেগুলোতেও মাঝে সাঝে চুরির ঘটনা ঘটছে, সেগুলো রোধে এই ঘটনাগুলিকে আসলে প্রশাসনের ব্যর্থতাই বলছেন শিক্ষার্থীরা। তারা বলছেন কোন রকম কালক্ষেপণ ছাড়াই এই ঘটনাগুলোর প্রেক্ষিতে যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়। পাশাপাশি একটু জানিয়ে রাখছি যে এই ধর্ষণ চেষ্টার ঘটনায় কিন্তু আশুলিয়া থানায় একটি মামলাও কিন্তু নেওয়া হয়েছে অজ্ঞাত একজনকে আসামি করে। সেই অপরাধীকে গ্রেফতারের দাবি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তুলছেন। তারা বলছেন তারা আসলে নিরাপত্তাহীনতার মধ্যেই কিন্তু রয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এমন দাবি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা করছেন। এবং যেমনটি বলছিলাম যে এই 51তম ব্যাচের শিক্ষার্থী ধর্ষণের চেষ্টার পর কিন্তু সেই জায়গাটি বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং নিরাপত্তাও কিন্তু ইতিমধ্যে জোরদার করা হয়েছে। বহিরাগতদের প্রবেশেও কিন্তু আমরা দেখেছি এটি কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভবিষ্যতে বহিরাগত প্রবেশ করতে পারবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সবশেষে আসলে 48 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, তারা শিক্ষার্থীরা বলছেন ক্লাস পরীক্ষা বর্জন সহ আরো বড় ধরনের ব্যবস্থা নেবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন হুমায়ুন কবির। অসময়ে উজানের পানিতে চলন বিলের নিচু এলাকা প্লাবিত হয়ে নষ্ট হয়েছে অন্তত 300 হেক্টর জমির বোরো ধান। পানি বৃদ্ধিতে প্রতিনিয়তই ডুবছে বিলের বোরো ধান। শ্রমিক সংকটে বিলের অনেক ধান এখনও জমিতেই পড়ে রয়েছে। একজন শ্রমিকের মজুরি দিনে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত। এমন অবস্থায় চরম হতাশায় বিলের হাজারো কৃষক। এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনার কথা বলছে স্থানীয় প্রশাসন। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। উত্তরের শস্য ভাণ্ডার খ্যাত বিস্তীর্ণ চলন বিল, পাখির চোখে ধরা পড়ছে ফসল নষ্টের করুণ চিত্র। সোনালী ধান ডুবে থাকার এমন দৃশ্য মন ভাঙ্গে কৃষকের। নুয়ে পড়া ধানের ওপর হাঁটু থেকে কোমর সমান পানি। পুরোটা নষ্ট হওয়ার আগেই মাঠের ধান গোলায় তোলার প্রাণপণ চেষ্টা কৃষকের। উজানের ঢলে চলন বিলের হুলহুলিয়া, সারদানগর, রাখালগাছা, বজরাহার, ডাহিয়া, বেড়াবাড়ি, কাউয়া টেকরি সহ অন্তত 10টি গ্রামের মাঠের ফসল ক্ষতিগ্রস্ত। চোখের সামনে কষ্টের ফসল, নষ্টে আশাহত হাজারো কৃষক। উৎপাদন খরচের বোঝা মাথা নিয়ে পার করছেন প্রতিটি দিন। 1 উপরে কাঁচার উপরে এরকম ধানের পানি হয়ে গেছে, ধান নিচে পড়ে গেছে, এক পরল উঠেছে আর এক পরল থাকিচ্ছে। যারা গারস্থ তাদের ধান থিয়ে তারা চলে গেছে। কৃষকরা অনেকে কান্দাকাটি করছে। খেরের পাল্লা ডুবে গেছে বুঝছেন, আরো 7 বিঘা জমি কাটাই হয়নি, লোকই পায়নি, লিজে কাটছে। প্রতি বছর এই সময়ে চলন বিলে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জেলার অন্তত 15 থেকে 20 হাজার শ্রমিক ধান কাটতে যান। তবে এবছর চিত্র উল্টো। শ্রমিক সংকটের কারণে এখনও চলন বিলে পড়ে রয়েছে হাজার হাজার বিঘা জমির বোরো ধান। ফলন বিপর্যয়ের লোকসানের সঙ্গে শ্রমিকের বাড়তি মজুরি মোড়ার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ করে বন্যা হচ্ছে, বন্যা হয় বিলের মধ্যে পানি ঢুকে পড়ছে। সেই সময় ধরেন লোক জায়গা কাজে গেছে, লোক পাওয়া যায়নি, এই কারণে লোক শর্ট। এই গাছালা ধান লিজ আবার থোয়া লাগিচ্ছে, মেশিন নাই, তারপরে ধরেন কামলা নাই, নানান ঝামেলা। সরকার থেকে কিছু দিলে কিছু ধরেন একটু হলেও বাঁচবে তারা। এবছর চলনবিল অঞ্চলে 36,610 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়।
কৃষি বিভাগের তথ্য বলছে এখন পর্যন্ত বিল অঞ্চলে ৭৫% জমির বোরো ধান ঘরে তোলা সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনার আওতায় নিয়ে আসার কথা বলছে স্থানীয় প্রশাসন। যারা ক্ষতিগ্রস্ত তাদের একটা তালিকা করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে করে আগামী পুনর্দনা বা পুনর্বাসন কর্মসূচির মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করে নেওয়া যায়। যেহেতু সবাই এখন ধান কাটায় ব্যস্ত, সেহেতু প্রণোদনার কাজে আমরা তাদের ব্যস্ত রাখতে চাই না, কিন্তু আমাদের যে তালিকার কার্যক্রম আমাদের চলমান। আমরা ঈদের আগেই হয়তোবা তাদেরকে আমাদের যে সরকারি প্রণোদনা সেটি প্রদান করব। হাওরের কৃষকদের মতো বিপর্যস্ত চলন বিলে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ প্রণোদনার দাবি চলন বিল অঞ্চলের কৃষকদের। মাহবুব হোসেন, এখন নাটোর। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারী বর্ষণে ময়মনসিংহ এবং শেরপুরে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একদিন পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় এলাকা থেকে যুক্ত হয়েছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেই সব এলাকার মানুষের ভোগান্তি কেমন দেখছেন, আর এই যে বাঁধ ভেঙে গিয়েছে সেক্ষেত্রে বাঁধ মেরামতের কোনো ব্যবস্থা নিয়েছে কিনা প্রশাসন? রোশন, শেরপুরে যদি কথা একটু জানাই, শেরপুরে প্রতি বছর এই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং যে টানা ভারী বর্ষণের ফলে কিন্তু শেরপুরে ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলার মানুষজন সবচেয়ে বেশি ভোগান্তি তাদেরকে পোহাতে হয়। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে একদম চেল্লাখালী নদীর পাড়ে, এবং গতকালকে বিকেল থেকে কিন্তু এখানে একটি পাড় ভেঙে এখানে বেশ কয়েক হেক্টর জমির ধান আমরা দেখেছি নষ্ট হয়েছে। তবে আমরা স্থানীয়দের সাথে সকালে কথা বলি, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েক বছর থেকে কিন্তু এই নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের যে গুল্লার পাড় রয়েছে সেখানে গুল্লার পাড় এইখানে যে নদীর চেলাখা নদীর যে ব্রিজ বাঁধটি, সেই বাঁধটি কিন্তু প্রতি বছরই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন এই বাঁধ নির্মাণে কোনো প্রকার কোনো ব্যবস্থা তারা কিন্তু গ্রহণ করেননি। তবে আমি সকালে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে গতকালকে ভারত থেকে নেমে আসা যে ভারী বর্ষণের যে ফলে উজান থেকে নেমে আসা ঢলের পানি কিন্তু এই চেলাখালী নদীর পানি বিপদসীমার 160 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হয়। ফলে এই নালিতাবাড়ী উপজেলার যে কলসপাড় ইউনিয়নের গুলারপাড় গ্রাম, সেখানে কিন্তু একটি বাঁধ ভেঙে এখানে কয়েক হেক্টর জমির ধান কিন্তু কেটে রাখা ধান সেগুলো কিন্তু পানির তীব্র স্রোতে ভেসে যায়। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একজন বিধবা মহিলার ঘর কিন্তু প্রচন্ড পরিমাণ এই পানি তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয়। তবে এখানে একটু যেটা ক্ষতি কম হচ্ছে সেটা হচ্ছে এখানে বেশ কয়েকটি বড় বড় মাছের ঘের রয়েছে রোশন, সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার ক্ষতি হয়নি। তবে এই বিষয়ে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলি, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যেহেতু সকাল থেকে পানি কমতে শুরু করছে এবং এখন পর্যন্ত প্রচন্ড পরিমাণ রোদ রয়েছে, আকাশে সকাল আমরা দেখেছি কিছুটা মেঘ ছিল, এই মেঘের পরিমাণও কমে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে আজকে এই পানি অনেকটাই কমে গেছে চেলাখালী নদীর পানি, এবং বিপদ সীমার 60 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যদি এই পানির ধারাবাহিকতা কমে যায় এবং বৃষ্টি না থাকে তাহলে হয়তো এই আকস্মিক বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই উন্নতি হবে। তবে জেলা প্রশাসনের সাথে আমার কথা, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে তিনি এই ক্ষতিগ্রস্ত এলাকা তারা পরিদর্শন করবেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। তবে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে এখানে পুরো জেলায় এখন পর্যন্ত প্রায় 75% ধান কাটা হয়ে গেছে, বোরো ধান। এখনো অনেক এলাকায় কিছু ধান রয়েছে যেগুলো হচ্ছে কৃষক কেটে তারা মাটিতে শুকানোর জন্য বিছিয়ে রেখেছেন। তবে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যেহেতু আকস্মিক বন্যা এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ হয়নি, তারাও বলছেন যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে তারপরে হয়তো তারা আমাদেরকে সবকিছু জানাতে পারবেন। তবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে জেলা প্রশাসনের জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা জেলা প্রশাসক তিনি কিন্তু এই ক্ষতিগ্রস্ত বাঁধ অল্প কিছুক্ষণের মধ্যে পরিদর্শন করবেন এবং পরবর্তীতে আমরা হয়তো জানাতে পারবো যে এখানে তিনি পরিদর্শন করার পর এই ক্ষতিগ্রস্ত এলাকায় তিনি কি দায়িত্ব গ্রহণ করেন। তো এই ছিল রোশন শেরপুর থেকে এই আকস্মিক বন্যার পরিস্থিতি এবং নালিতাবাড়ী চেল্লাখালী নদীর পাড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। কয়েকদিন পরেই কোরবানির ঈদ, গবাদি পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে দানাদার খাবারের দাম বস্তা প্রতি অন্তত 300 থেকে 500 টাকা বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এদিকে গবাদি পশুর দাম পাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। নওগাঁ থেকে আব্বাস আলীর পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। কোরবানি ঈদ উপলক্ষে গবাদি পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক খামারিরা। ভালো দাম পেতে নেওয়া হচ্ছে পশুর বাড়তি যত্ন। খামারগুলোতে লালন পালন করা হচ্ছে দেশি ষাঁড়, শাহিওয়াল সহ বিভিন্ন জাতের গরু।
জেলার সবচেয়ে বড় খামার সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে, যেখানে আছে 106টি গরু, যার অধিকাংশ শাহিওয়াল। প্রতিটি গরুর দাম 1.5 লাখ থেকে 4 লাখ টাকা। গরু মোটাতাজাকরণে দানাদার খাবারের দাম নিয়ন্ত্রণে না থাকায় খরচ বাড়বে। এতে পশুর ন্যায্য দাম পাওয়া নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা। সমস্যাটা হলো এখানে আমাদের খাবার দানাদারে বাজার নিয়ন্ত্রণ নেয়। বাজার নিয়ন্ত্রণ না থাকার জন্য আমাদের বেকায়দা পড়ে যাওয়া লাগছে। প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণে নিতে হয় বাড়তি যত্ন। 3 বেলা নিয়ম করে আটা, ভুসি, খৈল, খড় ও ঘাস খাবার দিতে হচ্ছে। খড়কুটা, কাঁচা ঘাস, গুঁড়া, খোলটোল এলা ভালো জাতীয় খাবার খাওয়ায়, এতে আমাদের খরচার পরিমাণ কম আসে। খাবার আছে, মিক্সার আছে, গুঁড়া আছে, ব্যান্ড আছে, ফিড আছে। খামারিরা বলছেন, গত 3 মাসের ব্যবধানে দানাদার খাবারের দাম বস্তা প্রতি 300 থেকে 500 টাকা বৃদ্ধি পেয়েছে। খুদের দাম ছিল 1300 টাকা, সেই খুদ লাগছে 1500-1600 টাকা। এতে খামারিরা আমাদের বিপাকে পড়ে গেছে। 1.5 লাখ থেকে শুরু করে 4 লাখ টাকা পর্যন্ত গরু আছে আমাদের খামারে। প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালনে খামারিদের খরচ কমাতে প্রাণী সম্পদ থেকে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। এই পদ্ধতিতে মাংস বৃদ্ধির পাশাপাশি পশু সুস্থ থাকার কারণে ক্রেতাদের কাছে আগ্রহ বাড়বে। তবে খাবারের দাম নিয়ন্ত্রণে থাকলে খামারি লাভবান হবেন বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা। যুদ্ধ চলার কারণে আগের মতো আমদানিটা আসলে ওইভাবে সম্ভব হচ্ছে না, যার কারণে খাদ্যের খরচটা অনেক বেশি। দানাদার জাতীয় খাদ্যের নির্ভরতা কমিয়ে আঁশ জাতীয় খাদ্য, ঘাস জাতীয় খাদ্য, সাইলেজ জাতীয় খাদ্য, এই জাতীয় খাদ্যের যদি গবাদি পশুতে অভ্যস্ত করতে পারি, তাহলে আমাদের গবাদি পশু খাদ্য খরচ অর্ধেক কমে যাবে। তার সাথে সাথে গবাদি পশুগুলোর স্বাস্থ্য ভালো থাকবে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 39,000 খামার রয়েছে, যেখানে প্রায় 8 লাখ গবাদি পশু রয়েছে। এর মধ্যে জেলার চাহিদা 3,87,000। বাকি গবাদি পশু দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে। এখন নওগাঁ। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম, সৈয়দপুরে আছেন মোকাররম হোসাইন এবং মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন এম.এ. হামিদ। শুরুতেই কুমিল্লার পরিস্থিতি জানতে চাই। মাসুদ, কোরবানি উপলক্ষে খামারিদের ব্যস্ততা কেমন দেখছেন, আর পশুর দাম পাওয়া নিয়ে তারা কি বলছেন? কুমিল্লাতে 2,47,000 গরুর চাহিদা রয়েছে। আমরা দেখেছি প্রত্যেকটি খামারে শেষ পর্যায়ের প্রস্তুতি রয়েছে, কারণ হচ্ছে যে কোরবানির যে পছন্দের গরু ক্রয়ে ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন খামারগুলোতে ক্রেতা ভিড় করছেন। তারা তাদের পছন্দের গরু খুব আগেভাগেই আসলে ক্রয় করে রেখে দিতে চাচ্ছেন। তারা চাচ্ছেন যে যাতে করে বাজারে তারা দৌড়ঝাঁপ না করতে হয়। একই সঙ্গে হচ্ছে যে যে ধরনের বিশৃঙ্খলা থাকে সড়কগুলোতে, সেগুলো এড়ানোর জন্য মূলত তারা হচ্ছে যে খামার থেকেই যে গরু ক্রয়ের আগ্রহটা বেশি দেখা যাচ্ছে বলে খামারিরাও আমাদের কাছে বলছেন। তবে কুমিল্লায় প্রায় 59,000 গরু মোটাতাজা করা হয়েছিল। তার মধ্যে যদি চাহিদা পূরণের কথা বলি, চাহিদা পূরণ শেষেও কুমিল্লাতে প্রায় 12,000 গরু পশু হচ্ছে যে প্রায় উদ্বৃত্ত থাকবে বলে কৃষি প্রাণী সম্পদ বিভাগ আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে আসলে এই যে শেষ সময়ের প্রস্তুতি ক্ষেত্রে তারা যাতে পশুর মোটাতাজা থাকে, একই সঙ্গে হচ্ছে যে কোনো ধরনের রোগ আক্রান্ত না হয়, সেই কারণে হচ্ছে যে বাড়তি যত্ন তারা নিচ্ছেন যাতে করে হচ্ছে যে বাজারেও ভালো দাম পান, এটাই তাদের লক্ষ্য। তবে তারা বলছেন যে অতীতের কোরবানির ঈদগুলোতে যে পরিমাণ গরুর দাম ছিল, তার দামটা কিন্তু একইভাবে রয়েছে। এখানে খামারিরা বলছেন যে গেল বছরের কোরবানিতে তারা যে দামে গরু বিক্রি করেছেন, একই দামে কিন্তু এবারও বিক্রি করছেন। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি অ্যাগ্রো ফার্ম, হচ্ছে যে এটি নূরজাহান নামে একটি অ্যাগ্রোতে তিনি বলছেন, এখানকার মালিক বলছেন যে তার এখানে প্রায় 70 থেকে 72টি গরু রয়েছে। ইতোমধ্যে তিনি 18 থেকে 20টি গরু তিনি বিক্রি করেছেন। তবে তিনি বলছেন যে তার এই যে গরুর দাম এখানে 70 থেকে প্রায় 7 লাখ টাকার পর্যন্ত দামের গরু রয়েছে। তবে তারা বলছেন যে খাবারের যে দাম বৃদ্ধি, একই সঙ্গে সারা বছর যে হারে তারা ব্যয় করেছেন সেটি উঠে তাদের কিন্তু ব্যাক পেতে হবে। একই সঙ্গে সীমান্ত যদি চোরাচালানের মাধ্যমে গরু প্রবেশ করে কুমিল্লা, তাহলে হচ্ছে তাদের যে আশা প্রত্যাশা রয়েছে সেটি অনেকটাই কমে আসবে দামের ক্ষেত্রে। তো এ ছিল কুমিল্লা থেকে। আমরা চলে যাব সৈয়দপুরে, সেখানে রয়েছেন মোকাররম হোসাইন, তিনি জানাবেন সৈয়দপুরে সেখানে গরুর খামার সম্পর্কে।
মাসুদ, সৈয়দপুরেও যেই খামারিরা আছেন তারা শেষ মুহূর্তের পরিচর্যা করছেন। কোরবানিতে বিক্রি উপযোগী যে পশুগুলো রয়েছে সেগুলোকে বাড়তি যত্ন করা হচ্ছে, কারণ শেষ মুহূর্তে বাজারে তুলে বাড়তি দাম পাবার একটা চেষ্টা তারা করছেন। তবে এখনকার যে কোরবানির পশু কেনা বেচা সেটি কিন্তু এখন গ্রামীণ হাট বাজার থেকে শহরের যে গ্রাহক তারা খামারের দিকে ঝুঁকছেন দুটি কারণে। একটি হলো যে শহরের বাসাবাড়িগুলোতে গরু রাখার জায়গা না থাকার কারণে তারা কোরবানির আগের দিন এখান থেকে গরু সংগ্রহ করতে পারেন, যার কারণে তাদের আগ্রহ এদিকেই বেশি। এছাড়া রংপুর বিভাগের যদি চাহিদা বলি, রংপুর বিভাগে কুরবানির গত বছরের কুরবানি হয়েছিল 15 লাখের মতো পশু, এবারও কিন্তু সেমন ধরনের একটি চাহিদা নির্ধারণ করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে তারা বলছেন যে গত বছর 15 লাখ কুরবানি হলেও এবছর 15 লাখের কিছু বেশি হতে পারে, কিন্তু এর বিপরীতে পশু যেই প্রস্তুতি সেটি প্রায় 20 লাখের কাছাকাছি, যার কারণে তারা বলছেন যে এবার 5 লাখেরও বেশি পশু উদ্বৃত্ত থাকবে। এছাড়া রংপুরের যে 8 জেলা রয়েছে সেই 8 জেলার হিসেবে যদি বলি, 8 জেলায় 14 লাখের বেশি যে চাহিদার কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু সব থেকে বেশি আমরা দেখছি যে রংপুরে পশু পালন হচ্ছে 3,66,000, যেখানে চাহিদা রয়েছে 2,26,000। এছাড়া গাইবান্ধাতেও পশুপালন হচ্ছে 1,77,000, যেখানে চাহিদা রয়েছে 1,37,000। কুড়িগ্রামে পশুপালন হচ্ছে 3,36,000, চাহিদা 2,61,000। নীলফামারীতে 2,82,000 পালন হচ্ছে, যেখানে চাহিদা 2,32,000। মোটামুটি মানে দেখা যাচ্ছে যে সবগুলো জেলাতেই চাহিদার চেয়ে উদ্বৃত্ত পশু লালন পালন হচ্ছে। একই সঙ্গে গাভীর মধ্যে যেই গাভীগুলো আসলে একটি বা দুটি বাচ্চার জন্ম দিয়েছে সেই গাভীগুলো 60 থেকে 80,000 টাকায় বিক্রি হবে এবার কোরবানিতে, এবং মাঝারি মানের যে এড়ে গরু সেগুলো আসলে 80 থেকে 1,20,000 টাকায় গুনতে হবে ক্রেতাদেরকে কিনতে হলে। তবে খামারিরা বলছেন যে গোখাদ্যের দাম বাড়া, তাদের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়া, মজুরি বৃদ্ধি পাওয়ার ফলে তাদের এবার কিছু বাড়তি প্রত্যাশা রয়েছে। তবে এই বাড়তি প্রত্যাশা পাবার যেই আশা, সেই আশায় গুড়িবালি হতে পারে সীমান্তের চোরাচালান এবং অবাধ ভারতীয় গরু প্রবেশ। যদি সেটি বন্ধ করা যায় তাহলে এবার বাজারে তারা ভালো মানের একটা মুনাফা করতে পারবেন বলে তারা আশা করছেন। তবে বাসাবাড়ি পর্যায়ে যেই ধরনের গরু লালন পালন করা হয় সেই গরুগুলোকে মোটাতাজাকরণের ওষুধ কম দেওয়া হয়, একই সঙ্গে মোটাতাজাকরণের জন্য যে কীটনাশক যে ওষুধ ব্যবহার সেটিও ব্যবহার করা হয় না, যার ফলে বাসাবাড়িতে লালন পালন করা গরু কিংবা গাভীর চাহিদা বেশি থাকছে। তবে বাসাবাড়ি থেকে যারা গাভী লালন পালন করে বিক্রি করেন তাদের যে বিক্রির চেষ্টা, সেই চেষ্টাতে কিন্তু বাদ সাচ্ছেন আবার খামারিরা। অর্থাৎ একটি খামারে কোটি টাকা বিনিয়োগ করে খামারিরা 80 থেকে 100টি পশু লালন পালন করছেন, তারা বাড়তি দাম পাচ্ছেন। কিন্তু যারা প্রত্যেক বছরে বাড়িতে একটি দুটি করে গরু কুরবানির উপযোগী করে বড় করেন তারা কিন্তু সেই চড়া মূল্যটি পাচ্ছে না, তাদেরকে বিক্রির জন্য বাজারে নিতে হচ্ছে, সেখানে পরিবহন খরচ, বাজারের যেটি চালান সেটি দিয়ে তাদের আসলে খুব বেশি আয় টিকছে না। এই হচ্ছে উত্তরবঙ্গের কুরবানির প্রস্তুতির খবর। আমরা একটু যেতে চাই মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী এম এ হামিদ, তার কাছে জানবো সেখানকার কুরবানির পশু পালনের প্রস্তুতির সবশেষ খবর। হামিদ। মোকাররম, ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজারে এ পর্যন্ত 71,772টি পশু কুরবানির চাহিদা রয়েছে এবং তার বিপরীতে 74,584টি পশু মজুদ আছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আশরাফুল আলম খান। তিনি জানিয়েছেন যে এই পশুগুলা জেলার 6,225টি খামার এবং সাধারণ প্রান্তিক পর্যায়ের যে কৃষকরা গবাদি পশু লালন পালন করেছেন সেখান থেকে এর চাহিদা মিটবে এবং এই জেলায় কুরবানি দিয়েও উদ্ধৃতি থাকবে 2,812টি পশু উদ্ধৃত থাকবে বলে তিনি আমাকে জানিয়েছেন। আমি কথা বলেছিলাম অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমার সাথে। তিনি জানিয়েছেন যে সীমান্ত থেকে যাতে গরু বাংলাদেশে প্রবেশ করতে না পারে, প্রতিটি সীমান্ত যে পথ দিয়ে গরুগুলা আসার কথা সেখানে তারা অতিরিক্ত চৌকি বসিয়েছেন এবং 52 বিজিবি এবং 46 বিজিবির যে অধিনায়করা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে সীমান্তে তারা কঠোর নজরদারি রাখছেন যাতে করে অন্য দেশ থেকে বাংলাদেশে গবাদি পশু প্রবেশ করতে না পারে। তারা বলছেন যে যাতে করে প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা রয়েছেন বা যারা খামার মালিকরা রয়েছেন তারা যাতে করে তাদের প্রকৃত দাম পায়। আমি কথা বলেছিলাম খামার মালিকদের সাথে, অনেক খামার মালিক আমাকে জানিয়েছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি কমলগঞ্জের ফেইথ এগ্রো ফার্মে, আমি সেখানকার ম্যানেজারের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এবছর খাদ্যের দাম খুব বেশি থাকার কারণে তারা সাধারণত প্রাকৃতিক খাদ্যের দিকে ঝুঁকে পড়েছেন, বিশেষ করে কোল, ভুসি, চালের গুঁড়ো বা অন্যান্য যে সামগ্রী রয়েছেন, ঘাস রয়েছে প্রাকৃতিক, সেগুলো তারা মিশ্রণ করে তারা গবাদি পশুকে খাওয়াচ্ছেন। এতে করে গরু মোটাতাজা হওয়ার পাশাপাশি নিরোগ রয়েছে এবং তারা বলছেন যে এখানে সবচেয়ে বেশি দেশীয় প্রজাতির গরু রয়েছে এবং বিভিন্ন উচ্চ প্রজাতির গরু থাকলেও সেটা সংখ্যায় খুব কম। ইতিমধ্যে তারা এখান থেকে 2.5 লাখ টাকা দামের একটি গরু বিক্রি করেছেন এবং এখানে সর্বোচ্চ দামের যেটা রয়েছে সেটা হচ্ছে যে
530 কেজি এবং 550 কেজি ওজনের যেটা রয়েছে তার দাম চাচ্ছেন 4 লাখ টাকা থেকে 5 লাখ টাকা। এছাড়াও যে বাজারগুলো রয়েছে মৌলভীবাজার জেলার, বিশেষ করে রবির বাজার, ব্রাহ্মণ বাজার, দিকিরপাড় বাজার সহ যে বড় বড় বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে পশু উঠতে শুরু করেছে এবং কৃষকরা সহ যা খামার মালিকরা আছেন তারা আশা করছেন যে দামে পশু বিক্রি হচ্ছে সে দামে তারা আরো বেশি দামে বিক্রি করতে পারবেন, যদিও এখন পর্যন্ত প্রতিটি বাজার জমে ওঠেনি। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে পশু নিয়ে সবশেষ। রওশন। কোরবানির গবাদি পশু প্রস্তুতের খবর জানাতে মৌলভীবাজার, সৈয়দপুর এবং এর আগে কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। কোরবানিকে সামনে রেখে বাজারে বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম, এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, ঈদের তো এখনো আরো বেশ কিছুদিন সময় আছে, এখনই মশলা জাতীয় পণ্যের দাম কেমন দেখছেন বাজারগুলোতে, বিশেষ করে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? রওশন, দেখুন আমি যেমনটি দেখছিলাম আজকে সিলেটের রিকাবি বাজার সহ বিভিন্ন বাজারে আমরা ঘুরেছি, দেখেছি যে আসলে প্রত্যেকটি পণ্যের দাম বেড়ে গেছে। কুরবানিদের আপনি জানেন যে 2 সপ্তাহের কম সময় রয়েছে, সেই সময়ের মধ্যেই কিন্তু দামের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। আজকের বাজার দর যদি আপনাকে বলি, আপনি মশলার কথা শুধু বলছেন, শুধু মশলা নয়, আমি যদি বলি অন্যান্য সকল পণ্যের কিন্তু একই পরিস্থিতি। বিশেষ করে তেলের দামের ঊর্ধ্বগতি রয়েছে, পাশাপাশি চিনি গুঁড়া, চাল সহ বিভিন্ন ধরনের পেঁয়াজ রসুনের দামও কিন্তু বেড়েছে। আমি যদি আজকে প্রথমেই মশলার দামের কথা আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে বলতে হয় হলুদ আজকে কেজি প্রতি কিন্তু খুচরো বাজারে 670 থেকে কোনো কোনো জায়গায় 680 এবং 690 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। পাশাপাশি মরিচের দামও বেড়েছে, মরিচের দাম কিন্তু 640 থেকে 660 টাকা পর্যন্ত মরিচ বিক্রি করা হচ্ছে, অর্থাৎ প্যাকেটজাত যে মরিচ রয়েছে। এছাড়া আপনি জানেন কুরবানি ঈদ আসলে কিন্তু গরুর মাংসের মশলা একটা চাহিদা থাকে। গরুর মাংসের মশলা কিন্তু প্রতি 100 গ্রাম বিক্রি করা হচ্ছে 95 থেকে 100 টাকায়, মানে এটির দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেড়েছে। এছাড়াও পেঁয়াজের দামও কিন্তু বেড়েছে। পেঁয়াজের দাম আজকের বাজারে শুধুমাত্র পাইকারিতে কিন্তু 45 থেকে 46 টাকাকে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 50 থেকে 55 টাকায় বিক্রি করা হচ্ছে। পাশাপাশি রসুনের দামের কথা বলতে হয়, রসুনের দাম পাইকারি বাজারে 120 টাকায় বিক্রি করা হলেও সেটি কিন্তু খুচরা বাজারে বেড়ে গিয়ে 160 থেকে 165 টাকা পর্যন্ত বিক্রি করছেন। বিশেষ করে একটা পণ্যের কথা বলতেই হয়, সেটি হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় সয়াবিন তেল। সেই সয়াবিন তেলের দাম কিন্তু আমরা দেখেছি সরকার নির্ধারণ যেমনটি করেছিলেন 5 লিটারের জায়গায় 975 টাকায় বিক্রি করার কথা, কিন্তু সেটি আমরা দেখেছি 5 লিটার বিক্রি হচ্ছে 1000 থেকে 1020 টাকা, অর্থাৎ প্রতি লিটার কিন্তু এখানে আমরা এসে যেমনটি দেখেছি 210 থেকে 220 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তারা বলছেন আসলে বিক্রেতারা আমাদেরকে যেমনটি বলেছেন, এই বেশি বিক্রির মূল কারণ হচ্ছে তারা আসলে কয়েকটি পণ্য একসাথে কিনতে হচ্ছে, কোম্পানিগুলো তাদেরকে কয়েকটি পণ্য দিচ্ছেন একসাথে, তাই তাদের দামও সেভাবে বাড়িয়ে আসলে বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি পাম অয়েলের কথা যদি বলি, সেগুলোর দামও কিন্তু বেড়েছে। 185 টাকা পাইকারি তারা কিনলেও সেটি বিক্রি করছেন কিন্তু 195 থেকে 200 টাকায় শুধুমাত্র পাম অয়েল। এবং সবচেয়ে বেশি দাম বেড়েছে চিনি গুঁড়া চালের। চিনি গুঁড়া চালের দামও কিন্তু 170 টাকা, যেটি পাইকারি বাজারে সেটি কিন্তু 190 টাকায় বিক্রি করা হচ্ছে, অর্থাৎ প্যাকেটজাত প্রতি কেজি চিনি গুঁড়া চালের দাম কিন্তু 190 টাকা। এবং যদি আমি খোলা বাজারের কথা বলি, চিনি গুঁড়া চাল কিন্তু 140 টাকা খোলা বাজারে পাইকারিতে বিক্রি করা হচ্ছে, যেটি খুচরা বাজারে 170 টাকায় খোলা চিনি গুঁড়া চাল বিক্রি করা হচ্ছে। অর্থাৎ গত মাসেও যেমনটি আমরা দেখেছি যে 140 টাকা ভোক্তা পর্যায়ে বিক্রি করা হচ্ছে, কিন্তু আজকের বাজারে 170 টাকা, অর্থাৎ কেজিতে 30 টাকা বেড়ে গেছে। তো আমি যদি বলি আপনাকে, সয়াবিন তেল সহ চাল, পেঁয়াজ, রসুন, আদা সব কিছুরই দাম কিন্তু বেশ ঊর্ধ্বগতির মধ্যে রয়েছে। আমরা এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে এই বাজারে আসলে কোনো প্রকার যে দামের যে ঊর্ধ্বগতি তাদের কোনো হাত নেই, তবে তাদের ব্যবসা বাণিজ্য কুরবানি ঈদকে সামনে রেখে যেমনটি হওয়ার কথা ছিল তার খানিকটিও কিন্তু এখানে হচ্ছে না। এবং আমরা নিজেরাও এসে দেখেছি ক্রেতা উপস্থিতি অনেকটাই কমে গেছে। তো সবাই বলছেন আসলে দাম বৃদ্ধির যে একটা প্রভাব, সেই প্রভাবটি কিন্তু বাজারে পড়তে শুরু করেছে। এবং কুরবানি ঈদের আগে বাজারের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কিন্তু সরকারকে রাখতে হবে, এমনটি দাবি জানিয়েছেন এখানকার ক্রেতারা। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে নিত্যপণ্যের বাজার এবং মশলার বাজারের সর্বশেষ খবর। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। এদিকে কোরবানির পশু বেচাকেনা নিয়ে এবার হাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন?
রোশন, আমি আছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করটিয়ার হাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটি গরুর হাট জমতে শুরু করেছে। এখানে যারা রয়েছেন তারা বলছেন যে 11টার পর থেকে এখানে টাঙ্গাইল ছাড়াও পার্শ্ববর্তী মানিকগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ এবং আশেপাশের যে সমস্ত জেলায় এই গরু সহ অন্য পশু রয়েছে সেগুলো এখানে বিক্রি করা হয়। গরুর পাশাপাশি ছাগলও বিক্রি করা হয়। আর ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে ঈদ ঘিরে এই হাট জমতে শুরু করেছে এবং ক্রেতারা বলতেছেন যে এই হাট থেকে তারা গরু কিনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তারা সরবরাহ করে থাকে। আর প্রান্তিক পর্যায়ে যারা খামারি রয়েছেন তারা বলছেন যে এই যে গো খাদ্যের যে দাম বেড়ে গিয়েছে, সেই দাম বেড়ে গিয়ে তাদের উৎপাদন খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। তো এই উৎপাদন খরচ বাড়ার কারণে তারা বলছেন যে পার্শ্ববর্তী দেশগুলো থেকে যদি গরু আমদানি বন্ধ না করা হয় তাহলে তারা ক্ষতির সম্মুখীন হতে পারেন। যারা খামারি রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত তারা এই খামারে থেকে তারা বিক্রি করতে পারছেন অনলাইন এবং অফলাইনের মাধ্যমে। তারা বলছেন যে খামারগুলোতে বিভিন্ন ব্যাপারী থেকে শুরু করে পাইকার যারা রয়েছেন তারা বাড়ি বাড়ি গিয়ে গরু দরদাম করে কিনছেন। আর ব্যবসায়ীরা বলছেন যে রোজার ঈদে যে গরুর দাম ছিল 1 লাখ টাকা, সেই গরু আজকের হাটে বিক্রি হচ্ছে 95 থেকে 90 হাজার টাকার মধ্যে। তারা বলছেন যে ঈদ ঘিরে গরুর ব্যাপক চাহিদা রয়েছে। আর এই হাটে ক্রেতারা বলছেন যে 60 থেকে 60 হাজার টাকা শুরু করে 1.5 লাখ টাকা দামের গরু বেশি বিক্রি হয়ে থাকে। তারা বলছেন যে এখানে পাইকারের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের যারা কুরবানি দিতে চান সাধারণ ক্রেতা রয়েছেন তারাও এই হাট থেকে গরু কিনে তারা বিক্রি করে থাকেন। আর এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন যে জেলায় প্রায় 1,94,000 পশুর চাহিদা রয়েছে। তবে গরু প্রস্তুত রয়েছে প্রায় 2,40,000-এর মতো। তারা বলছেন যে প্রান্তিক পর্যায়ের খামারিদের তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন। এছাড়াও অসুস্থ গরু হলে সেখানেও তারা সুস্থতার জন্য চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন যে ঈদ ঘিরে যে হাটগুলো বসবে সেই হাটে ফ্রি মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে টাঙ্গাইলের পশুর হাট জমতে শুরু করেছে। আর এই টাঙ্গাইলের পশু দিয়ে টাঙ্গাইলের চাহিদা মেটানোর পাশাপাশি দেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। সঠিক পরিকল্পনা এবং জনসচেতনতার অভাবে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজগুলো এখন আর ব্যবহার করা হচ্ছে না। ব্রিজগুলোতে ধুলোর আস্তরণ, কোথাও আবার লোহার কাঠামোয় পড়েছে মরিচা। এসব সড়ক মহাসড়কে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। হাইওয়ে পুলিশের তথ্য মতে গত 1.5 বছরে 89টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 34 আর আহতের সংখ্যা 133 জন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একের পর এক যানবাহন ছুটছে গন্তব্যের দিকে, কেউ ডিভাইডার টপকে, কেউ বা মাঝের ফাঁকা অংশ খুঁজে। জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে সড়ক পার হচ্ছেন মানুষ, অথচ মাথার উপরে দাঁড়িয়ে আছে কোটি টাকার ফুটওভার ব্রিজ। ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্দেশ্য ছিল কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা কমানো এবং পথচারীদের জন্য নিরাপদ পারাপারে ব্যবস্থা করা। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। চাঁদপুর, বিজয়পুর, লালমাই ও বাগমারা এই 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মিত ফুটওভার ব্রিজগুলো কার্যত অচল। কোথাও জমে আছে ধুলোর আস্তরণ, কোথাও লোহার কাঠামোয় ধরেছে মরিচা। স্থানীয়দের দাবি, ডিভাইডার খোলা রেখে ব্রিজ নির্মাণ, পথচারীদের স্বাভাবিক চলাচলের ধারা বিবেচনা না করা এবং ব্যবহার বান্ধব ডিজাইনের ঘাটতির কারণে মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণভাবে সড়ক পার হচ্ছে। বাজারের মাঝখান দিয়ে যে জায়গাটা এটা কাটা, এখান দিয়ে জনসাধারণ চলাফেরা বেশি করে। যদি এটা বন্ধ থাকতো তাহলে ফুটওভার ব্রিজটা ব্যবহার করতো। বিশ্বর থেকে বাগমারা পর্যন্ত যতগুলো আছে এখানে ব্যবহার হয় না। এগুলো সবগুলো ব্যাকওয়ার্ড সাইড আর হচ্ছে মানুষের ব্যবহারের পাশে না, একটু দূরে 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 দিছে। অন্যদিকে লাকসাম, খিলা, নাথের পেটুয়া কিংবা বিপুলাসারের মতো জনবহুল এলাকায় নেই কোনো ফুটওভার ব্রিজ। সড়ক পার হতে গিয়ে প্রাণ হারাচ্ছেন মানুষ। কুমিল্লা হাইওয়ে পুলিশের তথ্য মতে গত 15 মাসে মহাসড়কটির কুমিল্লা অংশে ঘটেছে 89টি দুর্ঘটনা। এতে প্রাণ হারান 34 জন আর আহত 133 জন। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি ঠিক এই স্থানটিতেই সড়ক পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান আপন 2 বোন জাহানারা ও আনোয়ারা। এমন দুর্ঘটনা যেন কুমিল্লা নোয়াখালী সড়কে এখন নিত্যদিনের ঘটনা। তাই
নিরাপদ সড়ক পারাপারের জন্য এখানকার বাসিন্দা ও পথচারীদের দাবি একটি ফুটওভার ব্রিজ। হাইওয়ে রোড, এখানে দেখা গেছে আপনার ঢাকা নোয়াখালী যে সরাসরি যে বাসগুলো চলে খুব দ্রুত চলে, এই জন্য আমাদের এখানে আপনার ফুটওভার ব্রিজটা খুব জরুরি। অনেক সময় দীর্ঘক্ষণ বিভিন্ন স্কুল ছাত্রী, কলেজ ছাত্রী, মাদ্রাসা ছাত্রী, নারীরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। বিশেষজ্ঞরা বলছেন সড়ক 4 লেনে উন্নীত হওয়ায় বেড়েছে যানবাহনের গতির সঙ্গে দুর্ঘটনা ও প্রাণহানি। সড়ক পারাপার নিরাপদ করতে আধুনিক ও সহজ ব্যবহারযোগ্য ফুটওভার ব্রিজ নির্মাণ করা জরুরি। রাস্তা পারাপারের জন্য যদি অনতিবিলম্বে সেখানে ফুটওভার ব্রিজের ব্যবস্থা করা হয় তাহলে মানুষের জীবনের নিরাপত্তা পাবে, আর নইলে আসলে আমাদের জীবন ঝুঁকিতেই থাকবে। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে জনস্বার্থে নির্মিত ব্রিজগুলো ব্যবহারে জনসচেতনতা বাড়ানো দরকার। পাবলিককে তো সচেতনভাবে ফুটওভার ব্রিজগুলোকে ব্যবহার করতে হবে, নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে ব্যবহার করতে হবে। এরপরে আমরা দেখি আমরা প্রত্যেকটা ফুটওভার ব্রিজের আমরা ব্যারিয়ার দিয়ে আমরা ওটাকে ব্লক করে দিব, যাতে করে তারা সরাসরি পার না হতে পারে। মানুষের চলাচলের ধারা বুঝে পরিকল্পিত ও কার্যকর ডিভাইডার এবং সচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। মাসুদ আলম, এখন, কুমিল্লা। পটুয়াখালীর কলাপাড়ায় এতিমখানার রহমতপুর খালের দুপাড়ের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, খালের উচ্ছেদ অভিযান এখনের কি অবস্থা, কি বলছেন সাধারণ মানুষ? রোশন, উচ্ছেদ অভিযান সকাল 9টা থেকে এখন পর্যন্ত চলবে সারা দিন, এমনটি জানিয়েছে উপজেলা প্রশাসন। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই এতিমখানা খালের যে দুই পাশের কাঁচা ঘর সেগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে এবং আজ সারাদিন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন উপজেলা প্রশাসন। এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ এবং ভূমি কর্মকর্তা ইয়াসিন সাদেক, দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা নিয়োজিত রয়েছেন এই সকল উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। কিন্তু এখানকার যে উচ্ছেদ অভিযানে যে সাধারণ যারা অবৈধ স্থাপনা রয়েছে সে সকল ভুক্তভোগী পরিবার তারা বলছেন যে তাদের উচ্ছেদ অভিযানের আওতায় তারা আসলেও কিন্তু এখনও কিন্তু অনেক পাকা স্থাপনা রয়েছে। সে সকল পাকা স্থাপনাগুলো উচ্ছেদ অভিযানের আওতায় আনার জন্য তারা সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং এখানকার যে স্থানীয় যে বাসিন্দা রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে খালের দুই পাড়ে এভাবেই উঁচু ভবন করে তারা কিন্তু সরকারি এই খালের দুই পাড় দখল করে আছে। সেইগুলো কিন্তু উচ্ছেদ অভিযানের জন্য স্থানীয় যে সকল বাসিন্দা রয়েছে তারা প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ করেছেন সেই বিবেচনাটাও যেন করা হয়। এবং উপজেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে, সেটি আরও বড় আকারে আর দুই একদিনের মধ্যেই তারা এই স্থাপনাগুলোও উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন এমনটি আমাদেরকে জানিয়েছে। এবং আপনাকে আরও জানিয়ে রাখি, এই খালটি হচ্ছে এই কলাপাড়া পৌর শহরের পয় নিষ্কাশনের একমাত্র খাল। এটি উচ্ছেদ অভিযান এবং এটি পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত হলে পৌরবাসীরই উপকৃত হবে এবং এখানকার পরিবেশ অনেক ভালোভাবেই চলবে এমনটি প্রত্যাশা বিশেষজ্ঞদের। এই ছিল আমার সবশেষ। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের খবর জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ। চট্টগ্রামের মিরসরাই আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রথম এবং দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। বেলা 11টার দিকে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনীতিবিদ, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা ছাড়াও মিরসরাইয়ের সর্বস্তরের মানুষ অংশ নেন। যান্ত্রিক ত্রুটি এবং বৈশ্বিক পরিস্থিতির অজুহাতে 1 মাস ধরে বন্ধ রয়েছে বরগুনা রামতলীর জনপ্রিয় কৃষি রেডিও 98.8 FM। এতে উপকূলের প্রায় 5 লাখ মানুষ কৃষি এবং আবহাওয়া বিষয়ক জরুরি তথ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সুজন আকনের প্রতিবেদন। 2012 সাল থেকে উপকূলীয় জনপদে তথ্যের বাতিঘর হিসেবে পরিচিত ছিল কৃষি রেডিও 98.8 FM। কিন্তু বর্তমানে নীরব এই স্টুডিও। 7 এপ্রিল থেকে কৃষি তথ্য সার্ভিসের এক নির্দেশে হঠাৎই থমকে গেছে এর সম্প্রচার।
রেডিওটি বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি সংকটে পড়েন প্রান্তিক কৃষক ও জেলেরা। বিশেষ করে কালবৈশাখীর মৌসুমে সঠিক সময়ে আবহাওয়ার পূর্বাভাস না পাওয়ায় জানমালের ঝুঁকি বাড়ছে কয়েক গুণ। তাই দ্রুত এটি চালুর দাবি স্থানীয়দের। যদি কোনো দুর্যোগ হইতো, বন্যা হইতো বা বাতাস হইতো, এটা আমরা খবর পাইতাম, দিন খবর পাইতাম, পাইলে আমাকে খুব উপকার হইতো। কিন্তু এখন এই কিছুদিন ধরে তো হিডে বন্ধ, হিডে তো মনে করেন চলে না, আর আমরা তো বুঝতে পারি না। আমরা চাইতেছি যে সেন্টারটা আবার চালু হোক, চালু হইলে আমাকে ভালো হইবে। আধুনিক দ্বিতল ভবন নির্মাণ শেষ হলেও রহস্যজনক কারণে চলতি বছরের শুরু থেকেই সম্প্রচার কাজে ধীরগতি দেখা দেয়। আর এখন যান্ত্রিক ত্রুটি ও বৈশ্বিক পরিস্থিতির অজুহাতে পুরোপুরি বন্ধ এর কার্যক্রম। বর্তমানে আমাদের কৃষি রেডিওটি বন্ধ আছে, তবে এটাকে যদি খুব দ্রুত চালু করা যায়, বিশেষ করে আমাদের এই অঞ্চলের কৃষক এবং যারা জেলে আছেন, যারা মাছ ধরতে নিয়মিত যান, পাশাপাশি ঘূর্ণিঝড় আবহাওয়ার প্রতিকূলতার যদি পূর্বাভাস পেয়ে থাকেন, তাহলে তারা সঠিক সময়ে তাদের বাড়িতে ফিরতে পারবেন, তাদের জানমালের ক্ষতি হবে না। এদিকে বৈশ্বিক পরিস্থিতির কথা বললেও দ্রুত সমাধানের সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাতে পারেনি স্টেশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক। তবে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন বলছে স্টেশনটি দ্রুত চালুর বিষয়ে ঊর্ধ্বতন মহলে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তারা। এই রেডিওর উপস্থাপনার কারণে আমাদের জেলে সমাজ এবং এখানে যারা কৃষক সমাজ আছে তাদের একটা বড় উপকার হইতো, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে। নির্দেশনা অনুযায়ী ওনারা সেইভাবে সাগরে বা এখানকার নদীতে জেলারা হচ্ছে মাছ ধরতে যেতেন অথবা কৃষকরা হচ্ছে মাঠে যেতেন। আমাদের পক্ষ থেকে কোনো করণীয় আছে কি না, যদি থাকে সেক্ষেত্রেও কার্যকরী পদক্ষেপ ইনশাআল্লাহ নেওয়া হবে। কৃষি তথ্য সার্ভিস কর্তৃপক্ষ দ্রুত চালুর আশ্বাস দিলেও আদতে কবে নাগাদ 5 লাখ মানুষের এই ভরসার কেন্দ্রটি সচল হবে সেই অনিশ্চয়তা কাটেনি এখনও। সরকারি কৃষি তথ্যসেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই রেডিওর বিকল্প নেই। তাই দ্রুত বরাদ্দ নিশ্চিত করে 98.8 FM-এর সুর আবারও বেজে উঠুক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুজনা কোন, এখন বরগুনা। এই ছিল এখন জনপদের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।